খুব আলোচনা চলছে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে, অতএব আপনার কাছে জানতেই চাই যে পদত্যাগের আগেই আপনি এবং এর আগে আমি দেখেছি আরও কেউ করেছেন কিনা জানি না, কিন্তু আপনি লিখেছেন আপনার ফেসবুক পোস্টে, আমি দেখেছি জুলকার নাইন সায়ের, তিনিও লিখেছেন, আপনি লিখছেন যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পোধ্যায়ের অবশেষে সমাপ্তি ঘটতে যাচ্ছে, তাকে ইতোমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যগত কারণ দেখে পদত্যাগ করার কথা। এটি আপনি পদত্যাগের অন্তত 2 দিন আগে লিখেছেন। মানে এই যে তাকে জানিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করার কথা, এটি আসলে কে জানালো? কে জানালো আসলে সেটা তো বলা পসিবল না। আমি সেটা বলতেও পারবো না এখানে। কিন্তু আমি এতটুকু বলতে পারি যে মানে দায়িত্ব দেয়া হয়েছিল ধরতে পারেন একটা সংস্থাকে, এবং তারা খুব পোলাইটলি তাকে বলেছে যে হুম। স্যার আপনাকে চলে যেতে হবে। তো তিনিও খুব তাদেরকে বিনয়ের সাথেই বলেছে যে ঠিক আছে, আমার তো এমনিও স্বাস্থ্যগতভাবে আমি তো ভালো বোধ করছি না। তো যদি সরকার আমাকে না চায় আমি তাহলে সেক্ষেত্রে আমি চলে যাব। আমাকে ১ টা মাস একটু ভাবতে সময় দাও। তো তখন তারা তাকে বলল যে আসলে এখানে ভাবাভাবির কিছু নেই স্যার। আমাদেরকে বলা হয়েছে আপনাকে ২৫ তারিখের মধ্যেই চলে যেতে হবে, ২৫ জুলাইয়ের মধ্যে। হুম। তো তখন তিনি বললেন যে তাহলে তো আসলে এখানে তাহলে আমার ভাবারও যেহেতু কিছু নেই, তাহলে তো আমাকে যেতেই হবে। তো তোমরা তো সব জেনে বুঝেই এসেছো। তো তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, আমার তাহলে যেটা করণীয় বলো, আমাকে কি করতে হবে আমি করে দিচ্ছি। তো তখন তারাও আবার তার সাথে খুবই ভদ্র ভাষায় তাকে বলল যে স্যার দেখেন, আপনাকে আমরা এত বছর ধরে চিনি। আপনি অত্যন্ত মানে বিনয়ী এবং একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হিসেবে আপনাকে দেখেছি। তো আপনার সাথে কোনো বেয়াদবি করার ইচ্ছা আমাদের নেই। কিন্তু আপনাকে বিনয়ের সাথেই বলছি যে ২৫ তারিখের মধ্যে আপনাকে আসলে যেতে হবে। তো এটা আপনি কোনো বেয়াদবি নিয়েন না। তো তিনি বলছেন, না এটা তোমাদের যেটা দায়িত্ব তোমরা পালন করতে এসেছো। তো আমাকে কি করতে হবে বলো, আমি আমার মতো করে সেটা করে ফেলবো। তো তো অত্যন্ত মানে একটা কর্ডিয়াল ওয়েতেই আসলে হয়েছে। মানে এটা এমন কিছু হয়নি যে আপনি যেটা দেখেছেন যে শেখ হাসিনার আমলে যেটা হতো, যে হাসিনার আমলে আপনি দেখেছেন যে একটা ব্যাংক কি করে এসালামের মাধ্যমে লুট করে ফেলা হতো। তো ওই ধরনের কোনো ঘটনা কিন্তু এখানে ঘটেনি যে তাকে জোর প্রয়োগ করে তাকে পিস্তলের মুখে ঠেকিয়ে বলা হয়েছে আপনাকে পদত্যাগ করতে হবে, আপনি পদত্যাগ করেন, ওরকম কিছু কিন্তু এখানে হয়নি। তিনিও শারীরিকভাবে যে ভালো বোধ করছিলেন তা নয়। তিনি নিজেও মানসিকভাবেও আপনি জানেন যে তিনি মানে ভালো সুন্দর বোধ করে করার কথা বললেই নয়। যদি কাজ হয়ে যায় তাহলে আর পিস্তল ঠেকানোর কি দরকার? মানে বিষয়টা তো একই রকম না, একটা সংস্থা গিয়ে বলছে, এটার তো প্রক্রিয়াটা এরকম হবার কথা না যে একটি সংস্থা গিয়ে বলবে স্যার আপনাকে চলে যেতে হবে। না, এখানে আরো অনেকগুলো ব্যাপার রয়েছে। এটাকে আসলে এত সরলীকরণও করা যায় না। কারণ ব্যক্তিগতভাবেও যে তিনি খুব ভালো বোধ করছেন তা নয়। আপনি দেখেছেন যে জাতীয় সংসদের মতো একটি জায়গায় যে তার মানে সন্তান তুল্য আ ছেলেগুলো যখন তাকে মানে তার সামনে অশোভন আচরণ করে, সংসদের পরিবেশ নষ্ট করে। তো সেটা আসলে আমি যতটুকু শাহাবুদ্দিন চুপ্পুকে দেখেছি, তিনি কিন্তু তখন থেকেই মানে বিষয়গুলো নিয়ে খুব ব্যক্তিগতভাবে আপসেট ছিলেন। যে এখানে তারা চাচ্ছে না আমাকে। এবং তারা যদি না চায় আমি এখানে জোর তো করে থাকব না। তারা তো চাচ্ছে না সেই ৫ই আগস্টের পর থেকে। সেটাও সম্প্রতি তিনি বলেছেন যে ৫ই আগস্টের পর থেকেই তো শুনছি আমার বিচার করার কথা। বলছেন কিসের ছেন? তারপরে নির্বাচনের পরপর তিনি মানে নির্বাচনের আগে তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে নির্বাচনের পর তিনি পদত্যাগ করতে চান। নির্বাচনের পর বললেন যে বিএনপি যদি চায় রাখতে চায় তাহলে সরকার যদি রাখতে চায়, বিএনপি যদি রাখতে চায় তাহলে তিনি থাকতে চান, এরকমটা বললেন। মানে তখনও তো আসলে ঠিক একই পরিস্থিতি ছিল। বরঞ্চ তখন আরো পরিস্থিতি গরম, গরম ছিল। অনেক প্রতিবাদ প্রতিকূলতা ছিল, তার জন্য সংসদে হইচই হলো। তখন করলেন না। মানে এখন এসে তাকে বলা হলো পদত্যাগ করতে। ঠিক এখনকে বেছে নেবার জন্য কোনো কারণ আছে কি? এটা আসলে আপনি দেখেছেন যেখানে বাজারে অনেকগুলো কথা কিন্তু মানে প্রচলিত আছে, এবং যেগুলো সবগুলো কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না। যেমন বলা হচ্ছে যে তিনি শেখ হাসিনার সাথে নাকি তিনি ফোনে কথা বলেছেন লন্ডনে গিয়ে। তো এটা একদম পুরোপুরি একটা মানে মিথ্যা একটা কথা। এটা আমি বলতে পারি আপনাকে যে এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। তিনি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে কোনো ফোনে কথা বলেননি। কিন্তু আপনার সাথে ব্যাপারটা কি এর হচ্ছে মধ্যে তিনি তার কথা হয়েছে? রাষ্ট্রপতির কথা হয়েছে, সাবেক রাষ্ট্রপতির? সেটা আমার হয়েছে কি হয়েছে না আমি সেটা আসলে এখানে বলতে চাচ্ছি না। আচ্ছা। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি এটা বলতে পারি আপনাকে যে মানে তিনি ও ধরনের কোনো ঘটনা ঘটেনি। শেখ হাসিনার সাথে তার কোনো ফোনে কথা হয়নি। কিন্তু ওই যে বাজারে যখন মানে কিছু মানে মিথ্যাকেও যখন আপনি অনেকবার রিপিট করেন তখন হুম। এটা অনেকে সত্য বলে মনে করতে পারে। গোয়েবলস যেমন থিওরি। আমি এখানে ওই মাননীয় প্রধানমন্ত্রীর সব বিষয়ে তো আসলে তিনি তো তিনি ওয়াকিবহাল হবেন তা না। তাকে যেভাবে জানানো হয় অনেক সময় তাকে সেগুলো বিশ্বাস করতে হয়। তো তাকে যখন খুব বিশ্বস্ত কিছু সূত্র থেকে বলা হচ্ছে বারে, বারে যে উনি কিন্তু শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন। তো উনাকে তো এটা বিশ্বাস করতে হবে। যেমন আমি সাম্প্রতিক সময় আপনি দেখেছেন যে একজন পুলিশের একজন এসপি তাকে বাধ্যতামূলকভাবে যে তাকে অবসর পাঠিয়ে দেয়া হলো আব্দুল্লাহ আরেফ। তাকে নিয়ে আমি একটা ভিডিও প্রতিবেদন করেছি এবং বলেছি যে এই পুলিশ কর্মকর্তা তো বিএনপির সময় তিনি অনেক স্যাক্রিফাইস করেছেন এবং শেখ হাসিনার সময় ৮ বছর ওএসডি ছিল। তো সেই পুলিশ কর্মকর্তাকে হাসিনার দোসর বানিয়ে দিয়ে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। তো এটা কারা করলো? এটা পুলিশেরই একটা চক্র ছিল যারা ষড়যন্ত্র করে এই লোকটাকে অবসরে পাঠিয়ে দিল। তো এখন তারেক রহমান বা যারা রয়েছেন তাদেরকে ওভাবে বোঝানো হয়েছে যে এই লোকটি আপনাকে যখন আপনি 111 এর সময় আপনি যখন টাস্ক ফোর্স ইন্টারোগেশন সেলে ছিলেন তখন আপনাকে চোখ বন্ধ করে আব্দুল্লাহ আরেফ ফিরিয়েছিল। কত হাস্যকর একটি বিষয় আপনি চিন্তা করে দেখুন যে একজন এসপি পদমর্যাদা, তখন তিনি অ্যাডিশনাল এসপি ছিলেন। তার পক্ষে কি তখন তারেক রহমানকে ওখানে গিয়ে পেটানো সম্ভব? ওখানে আর্মির যারা অফিসার ছিল তারা পিটিয়েছে, তারা নির্যাতন করে শারীরিকভাবে। কিন্তু এখানে আব্দুল্লাহ আরেফকে এখানে বলির পাঠা বানিয়ে দেওয়া হলো। এবং তারেক রহমানের পক্ষে তো আসলে এগুলো ভেরিফাই করা পসিবল না যে আসলেই কি উনি আমাকে পিটিয়েছেন, আসলেই কি উনি আমাকে রিমান্ডে কিছু করেছেন। কিন্তু তাকে বোঝানো হয়েছে যে এই পুলিশ কর্মকর্তা আপনার উপর এটা করেছে। তো
তো সিমিলারলি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে, যে তাকে তারেক রহমানকে বা সরকারের উচ্চ পর্যায়ে বোঝানো হয়েছে যে শাহাবুদ্দিন চুপ্পু হয়তো এই মুহূর্তে রাষ্ট্রপতির পদে থাকলে এটা সরকারের জন্য হয়তো কোনো বিপদের কারণ হতে পারে, বা হয়তো এটা একটা নাজুক পরিস্থিতি তৈরি করলেও করতে পারে, এবং ওটাকে হয়তো আমলে নিয়ে এ ধরনের একটা কিছু করা হয়েছে। কারণ আপনি দেখেছেন যে তার সাথে প্রধানমন্ত্রীর সম্পর্কটা যে আগের মতো উষ্ণ নেই, এটা তো আমরা ঈদের জামায়াতেও কিন্তু আমরা দেখেছি। তো সবকিছু মিলে বোঝা যাচ্ছিল যে সময়টা আসলে তার ভালো যাচ্ছিল না, এবং হয়তো পরিণতি যেটা হওয়ার আমরা মানে স্পেকুলেট করছিলাম সেটাই কিন্তু অবশেষে সত্য হলো, এই আর কি। মানে মানে এই যে শেখ হাসিনার সাথে কথা বলা, শেখ হাসিনার সাথে কথা বলার মানে বিপদের কারণ হতে পারে তার তার রাষ্ট্রপতি পদে বহাল থাকা, মানে কি এমন বিপদ তিনি করে ফেলতে পারেন? রাষ্ট্রপতি তো এমনিতেও খুবই একটা আলংকারিক পদ, যার আসলে খুব পাওয়ার কিছু নাই, মানে কোনো ক্ষমতা নাই, এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি তাকে একরকম গৃহবন্দী তাকে থাকতে হয়েছে, তিনি খুব উচ্চবাচ্যও করতে পারতেন না, তার সম্মতিও কিছুতে লাগতো না, জাস্ট রাষ্ট্রপতি ছিলেন আর কি। তো তিনি এমন কি বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারতেন বলে মানে সরকারের বা উচ্চপদস্থদের কানে গেল? না, এখানে ব্যাপারটা হচ্ছে আপনি চিন্তা করে দেখুন যে যখন শেখ হাসিনার সময় ধরুন আব্দুল হামিদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তো সে সময় যদি একটা এরকম খবর শেখ হাসিনার কানে আসতো যে আব্দুল হামিদ তিনি লন্ডনে তারেক রহমানের সাথে ফোনে কথা বলেছেন, তখন কি শেখ হাসিনার পক্ষে কি আব্দুল হামিদকে রাখা সম্ভব হতো? হতো না। বিষয়টা আসলে চিন্তা করতে হবে, কারণ এগুলো তো মানে রাষ্ট্রীয় নিরাপত্তা বা রাষ্ট্রের জন্য মানে হুমকি, বা সরকারের জন্য বিপদের কারণ হতে পারে। তো ওভাবেই হয়তো সরকারকে বোঝানো হয়েছে যে এটা আসলে একটা বিপদের কারণ হতে পারে এই মুহূর্তে, আপনারা তাকে যদি রেখে দেন। আর পাশাপাশি আপনি জানেন যে এনসিপি বা জামায়াত তারা তো অনেকদিন ধরে সরকারকে একটা চাপ দিয়ে যাচ্ছিল, এবং 5ই আগস্টকে কেন্দ্র করে তারা যদি আবার সামনে একটা এরকম কিছু করে যে আমরা রাষ্ট্রপতির পদত্যাগ না হলে আমরা একটা মানে বঙ্গভবন অভিমুখে আমরা মার্চ করবো বা একটা অস্থিতিশীল করার একটা পায়তারা করতে হবে। আপনি দেখেছেন যে কর্নেল অলি আহমেদ তিনি কিন্তু বলছেন যে জামায়াতের আমির, তারপর মামুনুল হক, তারপর নাহিদ ইসলাম, তারা নাকি এক হয়ে গেলে তারা এই সরকারকে এক সপ্তাহের মধ্যে ফেলে দিতে পারে। তো এই যে এই ধরনের হম্বিতম্বি তারা করছে কিন্তু বা এই এই ধরনের হম্বিতম্বি তো কথাবার্তা, তারা করছে মূলত ওই গণভোট আর জুলাই সনদের বাস্তবায়নের ইস্যুটা নিয়ে। রাষ্ট্রপতির ইস্যুটা তো এখন খুব সামনেও ছিল না, মানে তারা তো এই মুহূর্তে খুব রাষ্ট্রপতিকে নিয়ে মাতামাতি করছিল না। করছিল না, কিন্তু এই 5ই আগস্টের সময় তারা করতে পারতো। এই ধরনের আমি তো আপনার হুম। আমার ফেসবুক পোস্টে আমি কিন্তু মেনশন করেছি সেটা, যে তাদের একটা এরকম পরিকল্পনা ছিল এবং এরকম গোয়েন্দা তথ্যও ছিল যে তারা এই বিষয়টাকে আবারও সামনে নিয়ে আসতে পারে। তো সবকিছু বিবেচনা করে সরকার যেটা সঠিক মনে করেছে সরকার সেটিই করেছে। আর আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও যেটি করেছেন তিনিও সঠিক কাজটি করেছেন, কারণ এভাবে হুম। মানে এই পদটি আঁকড়িয়ে রাখার মতো অবস্থায় তিনি ছিলেন না, শারীরিকভাবেও তিনি সুস্থ তো ছিলেন মানে না, এই যে সঠিক মানসিক কাজ ভাবেও। সরকারও করলেন বা রাষ্ট্রপতিও করলেন সঠিক কাজ, কিন্তু ধরেন একটা অজুহাত দেখানোর বিষয় হয়ে গেল শারীরিক অসুস্থতা, যেখানে সবাই আসলে বুঝতে পারছে যে এর চেয়েও শারীরিক অসুস্থতা বেশি ছিল জিল্লুর রহমানের, কোনো রকমে হাঁটতেন চলতেন, মানে রীতিমতো মানে পারতেন আর কি কোনো রকম হাঁটাচলা করতে, ওরকম একজন ব্যক্তি, বা মানে তাদের এমন কোনো কাজও থাকে না যে খুব ফিট থাকতে হবে শারীরিকভাবে। ফলে এই যে অজুহাতটা দেখানো হলো, এটা আসলে কেমন হলো? যে ওই যে গানের মতো কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, এরকম কি? মানে জানে যে কথা আছে কিছু এর মধ্যে, কিন্তু মুখে বলা যাচ্ছে না, ব্যাপারটা এরকম কি? মানে অজুহাত কেন দেখাতে হলো? এখন এটা আমি মনে করি যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে আমি মনে করি যে এটা তার একটা দুর্ভাগ্য, যে তিনি শেখ হাসিনাকেও যখন তিনি সার্ভ করেছিলেন তিনি হুম, খুব নিষ্ঠার সাথে করেছিলেন, তিনি বলেছিলেন যে তাকে আমি কদমবুসি করতে চাই, এবং এ ধরনের কথা বলে তিনি নিজেকে রাষ্ট্রপতির পদের মর্যাদা তিনি নষ্ট করেছিলেন। হুম, হুম, পরবর্তী সময়ে তিনি দেখেছেন যে যখন অভ্যুত্থান হলো তিনি কিন্তু ইচ্ছা করলে পারতেন স্পিকারের মতো পালিয়ে যেতে, তিনি স্পিকারের মতো পালিয়ে যাননি, তিনি সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছেন, এবং তিনি যখন ডক্টর ইউনূস ক্ষমতায় আসলো 133টা যে অধ্যাদেশ সেটা কিন্তু তিনি এই অধ্যাদেশগুলোতে তিনি সই করেছেন, এবং তখনকার প্রয়োজনে যেটা প্রয়োজনীয় ছিল তিনি সে কাজটা কিন্তু সুচারুভাবে করেছেন। পরবর্তীতে ইউনূসের সরকারের শপথই বলেন বা তারেক রহমানের সরকারের শপথই বলেন, এগুলো তিনি করেছেন। তো এই যে একটা মানে আমাদের ইতিহাসের অংশ তিনি হয়ে গেলেন, যে তিনি 3টা সরকারের শপথ করালেন, কিন্তু করেও কিন্তু তিনি কারো প্রিয়ভাজন হতে পারলেন না। আপনি দেখেন যে এখন আওয়ামীপন্থী যে সাংবাদিকগুলো রয়েছে, নবনীতা বা যারা রয়েছে, তাদের কাছেও তিনি এখন গালমন্দের শিকার হচ্ছেন। আর যারা ওই মানে উগ্রপন্থী অ্যাক্টিভিস্ট রয়েছে তাদেরও তিনি গালমন্দের শিকার হচ্ছেন। অর্থাৎ তিনি কারো মন জয় আর করতে পারলেন বিএনপিও না দিন তাকে চাচ্ছে শেষে। না আর। হ্যাঁ, তো আসলে মানে আমি মনে করি যে ইটস ভেরি আনফরচুনেট ফর হিম। কিন্তু আমরা যারা ব্যক্তিগতভাবে তার সাথে মিশেছি আমরা কিন্তু দেখেছি যে লোকটা কিন্তু খুবই মানে বন্ধু বৎসল, এবং আমার কাছে তাকে মনে হয়নি যে তিনি মানে মানুষটা আসলে খারাপ। মানুষটা এখন অত্যন্ত আন্তরিক, ভালো, সজ্জন একজন ব্যক্তি, কিন্তু মানে কারো মন তিনি দিন শেষে জয় করতে পারলেন কারো না। মন জয় করতে পারেন না। ধরেন আপনি আপনি বা আপনারা অনেকেই যাদের যাদের সরাসরি কথা বলবার সুযোগ হয়েছে বা মিশেছেন তাদের সাথে, তাদেরকে সজ্জন ব্যক্তি মনে হয়েছেন। আওয়ামী লীগের তো এরকম অনেকেই আছেন যারা আওয়ামী লীগের হয়তো কোনো একটা পদে ছিলেন বা এমপি ছিলেন, এরকম সবার বিরুদ্ধে গণহারে মামলা হয়েছে। মানে তারাও অনেকে হয়তো সজ্জন ব্যক্তি আছেন, কিন্তু তারাও এরকম মামলার শিকার হয়ে আছেন। মানে এই যে এনসিপি এখন তার বিচার চাইছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দাবি মানে দেখছেন যে তার বিচারের দাবিটা, তিনি যদি বিচার না হয়, তার যদি বিচার না হয়, তাহলে ওই যে যাদের কথা বলছিলাম সজ্জন ব্যক্তি আরও তো আছেন যারাও আসলে শুধুমাত্র
দলের নেতাকর্মীর হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের কেন বিচার হচ্ছে আর তাদের বিচার হলে ইনার কেন হবে না? পদটাকে আমরা ওইভাবেই একটা মানে গুরুত্বপূর্ণ পদ মনে করি যে পদের এই ব্যক্তিটি যখন অবসরে চলে যান তখন তাকে বিচার যদি আপনি মুখোমুখি করতে চান তাহলে এটা তো মানে খুবই দৃষ্টিকটু লাগে। এবং আপনি এখন যদি তো আর সেই বিষয়গুলো নাই, আছে কি? ধরেন সাবেক প্রধানমন্ত্রী থেকে স্পিকার সবাই তো আসলে বিচারের মুখোমুখি হচ্ছেন। দৃষ্টিকটু লাগার বিষয়টা তো এখন আর ঠিক ওইরকম ভাবে নাই গণঅভ্যুত্থানের পর। না, এবং দৃষ্টিকটু অবশ্যই আছে এবং দৃষ্টিকটু লাগবে বলেই কিন্তু আব্দুল হামিদের মতো একটা লোকের বিচার হয়নি। কারণ আব্দুল হামিদের আপনি পাপের পাল্লাটা যদি পরিমাপ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাথে, আমি বলবো আব্দুল হামিদের পাপের পাল্লাটা অনেক বেশি। কিন্তু আব্দুল হামিদকে তো কিছুই করা হলো না, বরঞ্চ তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হলো, তিনি ফিরে আসলেন। আব্দুল হামিদ কি ধরনের অপরাধ করেছে এটা আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদনে কিন্তু আমি দেখিয়েছি যে তিনি তার ক্ষমতার অপব্যবহার করে মিঠামইন এলাকাতে তিনি তার ভাইকে কত বড় বড় পদে বসিয়েছিলেন, তিনি তার বোনকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছিলেন, তিনি তার ক্ষমতার অপপ্রয়োগ করে তিনি তার ভাইগনাকে সে ওই এলাকায় সে ইউপি চেয়ারম্যান বানালো তো এবং এখনো তো তাই যা না, ইচ্ছা তাই এখনো করেছে। বিএনপি ধরেন প্রশাসক থেকে শুরু করে সর্ব জায়গায় তো আসলে তারই পছন্দের লোকজন, বা ধরেন এমনকি যেটি হাসনাত আব্দুল্লাহ বললেন বাপের দোয়া মানে ক্রিকেট বোর্ড, সেখানেও সব আসলে মন্ত্রীদের, সিনিয়র মন্ত্রীদের ছেলে বা স্ত্রীও আছেন একজন, মানে তারা নিয়োগ পেলেন। তো এরকমই তো আসলে দলীয় লোকজন বা আত্মীয় স্বজনরাই তো আসলে নিয়োগ পাচ্ছেন। পার্থক্য কি হচ্ছে? এখন বিএনপি চাইলেও তো আসলে আওয়ামী লীগের কাউকে নিয়োগ দিতে পারবে না, কারণ আওয়ামী লীগ নামে কোনো দলের নেতা কর্মীদের আওয়ামী আপনি লীগ কোনো ছাড়াও খুঁজেও তো আছে, পাবেন না। যারা বিএনপিও না আওয়ামী লীগও না, ছেলে মেয়ের বাইরে আছে তো মানুষ, আছে না যোগ্য? আপনি নিরপেক্ষ কাকে পাবেন? আসলে নিরপেক্ষ বলতে কেউ নাই, সবাই দেখবেন খুঁজলে কিছু না কিছু দলীয় পরিচয় থাকে। এখন আপনি যদি বলেন যে বিএনপি ক্ষমতায় বসে জামাতের লোকদেরকে বসাবে, ওটাও তো আসলে আমাদের দেশের পরিস্থিতি ওরকম না যে তারা এখানে জামাতের লোকজন একে একে বসে বিসিবিতে বসিয়ে দেবে। তো ওইটাও বিবেচনা করতে হবে। আসলে এখন তাহলে আর আব্দুল আমাদের হামিদের কি দেশটার দোষ? সিস্টেমটাই এরকম। আব্দুল হামিদের দোষের জন্য যে আব্দুল হামিদ রাষ্ট্রপতির পদে বসে তিনি মিঠামইন বা ওই কিশোরগঞ্জ এলাকাতে কি করেছেন ওই সময়, এটা যারা ওই মিঠামইনের জনগণ তাদেরকে জিজ্ঞেস করলেই জানতে পারবেন যে তিনি কিভাবে ক্ষমতার অপব্যবহার ওই সময় করেছিলেন। আমি অনেকগুলো অনুসন্ধানী প্রতিবেদন এগুলো আমি একদম প্রমাণ সহ আমি দেখিয়ে দিয়েছিলাম। তো আমাকে যদি বলা হয় যে কম্পেয়ার করতে যে রাষ্ট্রপতি হিসেবে আব্দুল হামিদ বা শাহাবুদ্দিন চুপ্পু আপনি কার বিচার আগে করতে চান, আমি বলবো অবশ্যই আব্দুল হামিদের করা উচিত আগে, কারণ আব্দুল হামিদ অনেক বেশি পাপ করেছে। সেই হিসাবে আপনি শাহাবুদ্দিন চুপ্পুকে যদি ওভাবে মানে কম্পেয়ার করেন, আমি বলবো তার ওরকম কিছু আপনি খুঁজে বের করতে পারবেন না আসলে তো মানে বিচার আব্দুল এরকম হামিদের পাল্লা সাথে। ধরে করা হয় না, অপরাধ দেখে যে তার অপরাধ আছে কিনা বা ওনার অপরাধ আছে কিনা, কে কার চেয়ে বেশি অপরাধী সেই দেখে তো আর বিচার হয় না। কিন্তু ধরেন কিন্তু আমি আমি যেটা শুনেছি, মনে করি যে হ্যাঁ 2018-র যে একটা মানে নির্বাচন আপনি দেখেছেন, নির্বাচনের নামে যে তামাশা হয়েছে, রাতের ভোটে নির্বাচন বা 2024-এর যে ডামি ভোটে নির্বাচন, ও ধরনের কলঙ্কিত নির্বাচন বা এগুলো নিয়ে আপনি আব্দুল হামিদের মতো ব্যক্তিকে কখনো দেখেছেন যে সে কোনো ধরনের প্রতিবাদ মুখর হয়েছে বা কিছু করেছে? কিছু করেনি। কিন্তু সেই হিসেবে আমি শাহাবুদ্দিন চুপ্পুকে আমি একটা জায়গায় আমি তাকে প্রশংসা করব যে তিনি কিন্তু এই যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে তিনি কিন্তু ছাত্রদের পাশেই দাঁড়িয়েছেন। না 133টা দাঁড়িয়ে কি উপায় অধ্যাদেশে ছিল? তিনি উপায় তো ছিল, তিনি তো স্পিকারের মতো পালাতে পারতেন। তিনি তো এখনো বলছেন যে আমাকে যদি বিচারের মুখোমুখি করে আমি দেশের বাইরে যাব না। যেমন দেখেছেন যে সাম্প্রতিক সময় কিন্তু বলা হচ্ছে যে রাষ্ট্রপতির ছেলে নাকি আমেরিকায় চলে আসছেন, পালাবেন, এ ধরনের কথা কিন্তু আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম। কিন্তু এটা একদম পুরা মানে ভুয়া একটা খবর। রাষ্ট্রপতির ছেলে বাংলাদেশেই আছেন, বাংলাদেশেই থাকবেন। বলেছেন যে আমরা যদি কোনো অপরাধ করে থাকি বাংলাদেশে বিচার হোক, কিন্তু আমরা দেশ ছেড়ে কোথাও যাব না। তো ওই সৎসাহসটা তো তাদের আছে। হুম। আম, মানে ওই যে মানে আব্দুল হামিদের কথা বলছিলেন, জনাব আব্দুল হামিদ যখন বাইরে গেলেন একবার চিকিৎসার জন্য, সম্ভবত ব্যাংককে গিয়েছিলেন তিনি, তখন তখন ধরে নেওয়া হলো তিনি পালিয়ে গেছেন, সেই নিয়ে অনেক আলোচনা হলো। তারপরে তো ওই একটা বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চলে আসলো, এবং তারপর তিনি আবার ঠিকঠাক মতো ফিরেও এলেন। বলা হলো যে এখানে একজন তার শ্যালক, সম্ভবত জামায়াতের একজন বেশ পদস্থ নেতা আছেন বলেই তার এই বিষয়টা কি আপনি এরকম কিছু আসলে কি জানেন, এরকম কি কিছু আছে? হ্যাঁ, জামায়াতের একজন নেতা, তারা ওই এসবি পুলিশের সাথে তার ওই সময় একটা ভালো সখ্যতা ছিল এবং তারা এসবি পুলিশকে বলেছিল যে তাকে যেন যেতে দেওয়া হয়, আবার আসতে দেওয়া হয়, এবং সরকারের উপর মহল থেকেও তখন আসলে থেকে নিয়ে তেমন কিছু করা হয় না। আমি মনে করি এটা ভালো কাজই হয়েছে, কারণ যে অন্তত রাষ্ট্রপতির পদটার প্রতি সম্মান দেখি হলো এই মানুষগুলোকে, এবং তারা তাদের বয়সের শেষ প্রান্তে চলে এসেছে। আব্দুল হামিদ এখন তার যে শারীরিক অবস্থা, এই অবস্থায় আমার মনে হয় না যে তার মতো ব্যক্তিকে এখন এই মুহূর্তে বিচারের মুখোমুখি করার মতো প্রয়োজনীয়তা আছে। অন্তত ওই পদটির প্রতি সম্মান দেখি হলো আমি মনে করি যে এই ক্ষেত্রে সরকার যে কাজটি করেছে আমি এটাকে সমর্থন করি ব্যক্তিগতভাবে, যে আব্দুল হামিদের ক্ষেত্রে বা শাহাবুদ্দিন চুপ্পুর ক্ষেত্রে যদি সরকার মানে এই পদটার প্রতি সম্মান দেখি হলেও যেন তাদের বিরুদ্ধে আসলে কোনো ওই ধরনের অ্যাকশনে না যায়, আমি ব্যক্তিগতভাবে এটা সমর্থন করি। যদি আমি জানি আমার এই মতের বিরুদ্ধে অনেকে বলতে পারেন, এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি যে অন্তত এই পদে যারা ছিলেন তাদেরকে একটা মানে ছাড় দেয়া যেতেই পারে। মানে রাষ্ট্রপতি ইস্যুতেই আপনার সেই পদত্যাগের দুদিন আগেই যে পোস্ট, সেখানে আপনি লিখছেন সম্ভাব্য অনেকের নাম নিয়ে গুঞ্জন থাকলেও বলা হয়েছে শেষ মুহূর্তে যদি সরকার কাউকে তার রিপ্লেসমেন্ট হিসেবে নিশ্চিত করতে না পারে তাহলে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমী হয়তো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে স্বপ্ন নিতে পারে। পরবর্তীতে হয়তো সুবিধাজনক সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা অন্য কাউকে এই পদের জন্য সরকার বিবেচনা করবেন। দেখা গেছে আসলে অতটুকু পর্যন্ত ঠিক যে হ্যাঁ, স্পিকার হাফিজউদ্দিন আহমেদ তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন, কিন্তু পরবর্তীতে কে? মির্জা ফখরুলের কথা বলছেন, আরও বিভিন্ন মানে মূলধারা গণমাধ্যমেও কয়েকজন বিএনপির সিনিয়র নেতাদের নাম আসছে, এর মধ্যে এর বাইরে আসছে নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব, এবং ডক্টর ইউনূসের নামও আসছে। কে হতে পারেন পরবর্তী রাষ্ট্রপতি, সেরকম কোনো তথ্য আছে?
এখানে যে নামগুলো আলোচনায় আসছে এগুলো মোটামুটি মানে যে স্পেকুলেশন গুলো হচ্ছে আসলে এই নামগুলো নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে, হুম। এবং এই মুহূর্তে আসলে নির্দিষ্ট করে বলাটাও কঠিন যে কাকে শেষ পর্যন্ত রাষ্ট্রপতি করা হবে। তবে এই দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং মোটামুটি ভাবে বলা চলে যে 90% সম্ভাবনা যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হতে যাচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। কিন্তু এটা আবার নাও হতে পারে, যেমন শারীরিক কারণ হতে পারে, বা আপনার মঈন খান, যে ডক্টর মঈন খান, তার পক্ষে একটা মানে জোর লবিং হচ্ছে বা বলা হচ্ছে তার এলাকার মানুষজন, তাদের একটা দীর্ঘদিনের দাবি যে ডক্টর মঈন খানকে আমরা দেখতে চাই এই পদে। তো তারাও জোর তাদের মতো করে একটা তদবির করে যাচ্ছে। তো আবার নজরুল ইসলাম খানের নামও এসেছিল যে নজরুল ইসলাম খানকে হয়তো করা হতে পারে। তো এভাবে প্রত্যেকেই প্রত্যেকের তরফ থেকে একটা মানে বলা চলে যে এখন তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করার একটা সর্বাত্মক প্রচেষ্টা করছেন। এই 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 এবং এই যে লাইনে কি ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন কোথাও? মানে তার নামটি অন্তর্বর্তী সরকার যখন চলে তখনই শোনা গেছে বিভিন্ন সময় যে বিএনপির সময় রাষ্ট্রপতি হতে পারেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মানে তাকেও কি বিবেচনায় আছে কিনা ডক্টর জানি না। মোহাম্মদ ইউনূস ডক্টর মোহাম্মদ ইউনূস যদি রাষ্ট্রপতি হন তাহলে সেক্ষেত্রে আপনি ধরেই রাখতে পারেন যেটা আসলে বিএনপির কোনো ফার্স্ট চয়েস ছিল না। এখন আমাদের আনফরচুনেটলি আমাদের যেটা রাজনীতিতে আমরা দেখে আসছি যে আমাদের দেশের রাজনীতি আসলে খেলাগুলো অনেক সময় বাইরের দেশ থেকে খেলা হয়ে থাকে। তো যদি বাইরের দেশের কোনো খেলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দেখবেন যে হয়তো অনেকটা অপারগ হয়েই হুম। রাষ্ট্রপতি হিসেবে ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি করা হতে পারে। তো এখন এটা যদি হয় আপনি ধরে রাখতে পারেন যে এটা বিএনপির আসলে মত নয়, বিএনপি হয়তো বাধ্য হয়েছে পরিস্থিতির কারণে। কোন পরিস্থিতির আপনি জানেন, এত খোলাখুলি বলারও কিছু নেই। হতে পারে যদি ওটা হয় তাহলে বাইরের খেলাটা এখানে হয়েছে। কিন্তু আপাত দৃষ্টিতে যদি বিএনপি তাদের মানে ফেভারিট তালিকায় 1 নম্বরে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর যদি এখানে আন্তর্জাতিক কোনো খেলার কিছু থাকে তাহলে সেক্ষেত্রে ডক্টর ইউনূস হলে আমি অবাক হব না। আচ্ছা, আমি ওই যে জিজ্ঞাসা করছিলাম যে এই সময়টা কেন বা 25শে জুলাইয়ের মধ্যে কেন করতে হবে, বা ধরেন সম্প্রতি একটা ঘটনা দেখা গেল যে মানে এই বিষয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন বলেই প্রশ্নটা করছিলাম যে জামায়াতের একজন এমপির যে নারী কেলেঙ্কারির বিষয়টা, মানে যেহেতু জামায়াতের একটা প্রেশার ছিল এই রাষ্ট্রপতিকে অপসারণ বা বিরোধী জোটেরই একটা প্রেশার ছিল, এই কেলেঙ্কারির বিষয়টাকে একটু ধামাচাপা দিতেই এই মানে এইরকম একটা বিষয় সামনে নিয়ে আসা হলো, এরকম অনেকে বলছেন। আপনার মানে কি কাছে কোনো মানে জানাশোনা আছে এগুলো কি কোনো ভিত্তি আছে এই ধরনের বক্তব্যের? না না, এটার কোনো ভিত্তি নেই, কারণ জামায়াতের যেটা আপনি দেখেছেন যেটা যেভাবে ভাইরাল হয়েছে যেভাবে ছড়িয়ে গিয়েছে এটাকে আর ধামাচাপা দেওয়ার কিছু নেই। এটা সারা বাংলাদেশের মানুষ এটা মানে জেনে গিয়েছে, এবং ওই আলোচনাটাও ঘটনাটা ধামাচাপা করে। এখন ধরেন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা হয়ে শুরু হয়েছে। তো জামায়াতকে কেন এই সরকার ওই সুবিধাটা দিতে যাবে, তাই না? সরকারের তো প্রয়োজন নেই, বরঞ্চ যত জামায়াত আরো কলঙ্কিত হবে ততই সরকারের জন্য সেটা ভালো। তো সেজন্য তারা তো আর জেনে বুঝে এরকম একটা ইস্যু ধামাচাপা দিয়ে জামাতকে একটা সুবিধা করে দেবে না। বর্তমান মানে পরিস্থিতিতে সরকারের মনে হয়েছে যে এই মুহূর্তে শাহাবুদ্দিন চুপ্পুর রাষ্ট্রপতি পদে না থাকাটা প্রয়োজন দেশের সাথে বা দেশের নিরাপত্তার স্বার্থে, এবং সেই কাজটি সরকার করেছে, এবং শাহাবুদ্দিন চুপ্পুকে যেন চলে যেতে হলো, এটাই হচ্ছে বাস্তবতা। একটু এই বিষয়ে জানি, এই যে মানে নারী কেলেঙ্কারির বিষয় বা সরকার চাইবেই যে আরো বেশি জামাত কলঙ্কিত হোক বলছিলেন, বা আমি সম্প্রতি আবার দেখলাম যে বিএনপিরও একজন নেতার এরকম আপত্তিকর ভিডিও ফাঁস হয়ে গেছে, পরে তাকেও বহিষ্কার করা হয়েছে। আজকে সম্ভবত দেখছিলাম বাংলা ট্রিবিউনে একটা খবর। তো মানে এগুলো আসলে কি শুরু হলো, এটা এটা কেন হচ্ছে? আপনিও দেখলাম শেয়ার করেছেন সেই জামাত নেতার সেই ভিডিওটি। একজন ব্যক্তি তিনি জামাতের মানে নেতা হোক বা মামুনুল হক হোক বা এনারা যে কেউই হোক না কেন, বা বিএনপি নেতা হোক, তাদের আসলে ব্যক্তিগত গোপনীয় কি কোনো জায়গা থাকবে না? মানে সেটি গোপন রুমের ভিতরের বিষয়। তো বয়স্ক দুজন মানে অ্যাডাল্ট, তারা একটা মানে রুমের মধ্যে যেটা করছে একান্তই তাদের ব্যক্তিগত, এবং আমরা যারা এ ধরনের দেশে বসবাস করছি মার্কিন যুক্তরাষ্ট্রে আমরা কিন্তু এটা প্রাইভেসিটাকে আমরা সম্মান করি। কিন্তু এক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে সে যারা মানে অপ্রাপ্ত বয়স্ক তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে বা তাদেরকে সে তাদের ওই আর্থিক অনটনের সুযোগ নিয়ে তাদের সাথে কিন্তু সেই জিনিসটাকে অ্যাবিউজ করছে, তার পাওয়ারটাকে। তো এ কারণেই কিন্তু এটা এক্সপোজ হওয়া প্রয়োজন, এবং সেক্ষেত্রে ওই যে অপ্রাপ্ত বয়স্কের সাথে সে যে একটা সুবিধা নিল, সুযোগ নিল তার ক্ষমতার অপব্যবহার করে, এগুলোকে এক্সপোজ করলে ভবিষ্যতে ধরে দৃষ্টান্ত যাতে না হয় সেজন্য কিন্তু আমরা আসলে এগুলোকে এক্সপোজ করেছি বা আমিও করেছি। তো এখানে আসলে যদি এটিও তো দুজন একটা আইনের প্রাপ্তবয়স্ক, লঙ্ঘন না? মানে একটা প্রাইভেসি বিষয় তো আছে, একটা ব্যক্তিগত গোপনীয়তার অধিকার তো, একটা সাংবিধানিক অধিকার তো আছে, সেটির একটা লঙ্ঘন হয়ে যাচ্ছে না এরকম? মানে এখন যদি জনে জনে বিএনপি নেতা, তারপরে আরো মামুনুল হক থেকে শুরু করে গাজী নজরুল ইসলাম বিএনপি নেতা, এরকম বিএনপি নিশ্চয়ই লেগে থাকবে যে আওয়ামী মানে জামাতের আরো কাউকে পাওয়া যায় কিনা, জামাত দেখবে আরো কাউকে বিএনপিকে পাওয়া যায় কিনা। মানে এটি একটা বাজে নজির হয়ে যাচ্ছে না? অবশ্যই নজিরগুলো তো বাজে হচ্ছে, কিন্তু এখন কথা হচ্ছে যে সমাজে আমাদের যখন এভাবে একটা মানে ভাইরাসের মতো বিষয়গুলোর মানে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তখন সমাজ থেকে এগুলোকে আপনি অপসারণ করতে গেলে যারা এগুলো এই ধরনের কর্মকাণ্ড করছে তাদের মনে একটা ভীতির সঞ্চার করতে গেলেও কিন্তু এগুলো বেশি বেশি করে বাইরে আসা প্রয়োজন। তাহলে অন্তত মনে করেন এরা একটা ভয় পাবে যে যে সামবডি ইজ ওয়াচিং, বা এগুলো আমার যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে। তো এই জন্য আমি মনে করি যে এই লোকটা যে বেপরোয়া ভাবে সে যে মগবাজারের হোটেলে যাচ্ছিল, এমন কোনো মগবাজারের হোটেল নাই যেখানে সে মেয়ে নিয়ে যায়নি। আপনি দেখেছেন যার পরবর্তীতে একাধিক ফুটেজ বের হয়েছে, একাধিক ভিন্ন ভিন্ন নারীর সাথে তার ফুটেজ বের হয়েছে, যেগুলো কিন্তু আমি আর প্রচার করিনি।
বিভিন্ন অন্যান্য মানে পেজে এগুলো এসেছে। তো এই যে মানে বিষয়টা, এই যে একটা মানে মানসিক বিকৃতি, একটা ৭৫ বছর বয়স্ক একজন মানুষ, সে এভাবে একটা মানসিক বিকৃতি তার, যে সে তার মানে মাইনর মানে মেয়েদের সাথে সে এইসব কাজ করে বেড়াচ্ছে। তো এটা একটা সমাজে একটা অসুস্থ মানুষের একটা অসুস্থ মানসিকতার বহিঃপ্রকাশ হচ্ছে। তো এই অসুস্থ মেন্টালিটি যে আমাদের সমাজে বিদ্যমান রয়েছে, এটা দেখিয়ে দেওয়ার জন্য বা এটা রোধ করার জন্য মনে করি এগুলো সামনে আসা প্রয়োজন এবং এদেরকে সামাজিকভাবে লজ্জা দেওয়া প্রয়োজন এবং এই লজ্জা দিলে যদি আরো ১০টা লোক শিখে, আমি মনে কিন্তু করি যারা এজন্য এগুলো আসলে এরকম রুমে ঢুকে মব করছে তাদের জন্য তারাও তো একটা পানিশেবল অফেন্স করছে, মানে তারা তো এটাও তো এক ধরনের মব, তাই না? একজন ব্যক্তিকে এরকম হেনস্থা করছে, দুজন প্রাপ্তবয়স্ক মানুষ, সেই মেয়েটিও না, প্রাপ্তবয়স্ক। এখানে মবের ঘটনাটা আসলে এটা যেটা আমি যতটুকু জানতে পেরেছি যে তার যে মানে গাড়ির যে ড্রাইভার সেই তাকে ব্ল্যাকমেল করেছে এবং গাড়ির ড্রাইভার তাকে এটা নিয়ে ব্ল্যাকমেল করেছে এবং তার কাছে টাকা পয়সা চেয়েছিল, সেগুলো ঠিকমতো দেয়নি এবং তারপরে এটা আসলে এক্সপোজ হয়ে যায় এবং এভাবেই তখন এঁকে ঘুরতে সাপ বের হয়ে যাওয়ার মতো এখানে এই বিষয়টা ছড়িয়ে যায়। যাই হোক, একটু এই প্রসঙ্গে আসে যে বিএনপি চাইবে যে জামাতকে কলঙ্কিত, আরো কলঙ্কিত হোক, বা জামাতও যদি চাই, এটা কি আসলে সত্যিকারের বিরোধ? মানে এই প্রশ্নটা অনেকেই করেন বিভিন্ন সময়, যে জামাত বিএনপির যে বিরোধিতা দেখা যাচ্ছে, এটা কি আসলে দেখানোর জন্য দেখানো হচ্ছে নাকি আসলে সত্যিকারের আছে? কারণ ধরেন আবার অন্তর্বর্তী সরকারের কথাও এর মধ্য থেকে জিজ্ঞাসা করি, যেমন জামাত, শুনলাম তখন শোনা যেত যে অন্তর্বর্তী সরকারের একটা বড় সমর্থক হচ্ছে জামাত, বা জামাতের লোকজনই আছে অন্তর্বর্তী সরকারের মধ্যে, কিন্তু সেই জামাত অভিযোগ করলো যে অন্তর্বর্তী সরকার এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সাথে দায়ী, কিন্তু মানে কোনো রকম অভিযোগ সত্যিকার অর্থে যেটার ব্যবস্থা সেরকম কিছু জামাতও করলো না। আবার ধরেন বিএনপির প্রধানমন্ত্রীর যিনি মুখ্য সচিব জনাব আব্দুস সাত্তার, তিনি বললেন ৮ জন উপদেষ্টা, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে দুর্নীতির, কিন্তু এখন তিনি মুখ্য সচিব, তাদের বিরুদ্ধে কোনো কথা হলো না। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বললেন, প্রধানমন্ত্রীকে অনুরোধ করলেন দুদকে দিয়ে অন্তর্বর্তী সরকারের যে 18 মাসের কর্মকাণ্ডের সেগুলো বিচার করতে, কিন্তু সেগুলো খুব হচ্ছে না। আবার মানে জামাত শুরুতে, মানে এই যখন কি বলে বাণিজ্য চুক্তিটা হচ্ছিল বা আলোচনা হচ্ছিল, তখন আমরাও বিভিন্ন জনের সাথে কথা বলছি, সবাই বলছে যেটা না জানিয়ে করা হচ্ছে, আপত্তির কথা। পরে দেখলাম সবাই জানেন, জামাতও জানে, বিএনপিও জানে, আর অন্তর্বর্তী সরকার তো জানে যারা করছে। একরকম যোগসূত্র কি আছে, নাকি এই বিরোধিতা যে দেখা যাচ্ছে সেটা কি সত্যিকারের বিরোধিতা, নাকি আসলে তলে তলে যোগসূত্র আছে? এখন এখানে আসলে এটাকে এত সরল ভাবে আসলে ব্যাখ্যা করা যায় না। এটা আপনার ওই যে একটা যে কথা আমরা জানি যে পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। তো এই কম্প্রোমাইজ সরকারি দল তারা বিরোধী দলের সাথে নানাভাবে করে, বিরোধী দল তারা সরকারের সাথে নানাভাবে করে এবং এই কম্প্রোমাইজের মাধ্যমেই কিন্তু আসলে একটা দেশ চলে। তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে এখন যেটা ব্যতিক্রম অ্যাটলিস্ট, যে আপনার ওই আওয়ামী লীগের আমলে যেটা হয়েছিল যে জাতীয় পার্টির মতো একটা মানে গৃহপালিত বিরোধী দল, ওটা কিন্তু এখন নেই। এখন আপনি দেখেন যে সংসদেও কিন্তু একটা মোটামুটি বেশ তীব্র আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং একটা প্রাণবন্ত সংসদ কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি। এখন এর বাইরে যদি আপনি বলেন যে না এটা লোক দেখানো বা তারা যা বলছে এটা আসলে তারা মিন করে না, এটা আপনি বলতেই পারেন। কিন্তু তারপরেও আমরা বাইরে থেকে যেটা দেখছি সেটা হ্যাঁ হয়তো কিছু কম্প্রোমাইজ থাকলেও থাকতে পারে, কিন্তু এগুলোর তো আসলে সুনির্দিষ্ট এভিডেন্স আমাদের কাছে নেই, হুম, তাই না? জি। মানে যেটি আরো একটা যে আলোচনা আছে যে শেখ হাসিনা ফিরবেন, ডিসেম্বরে ফিরবেন। আহ, আপনি যেহেতু বিভিন্ন গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে কথা বলেন, এরকম কি কিছু মানে আভাস, মানে অন্যান্য বিভিন্ন সূত্রে কি আছে, নাকি শুধু তিনি ঘোষণাই দিচ্ছেন?